Hello, everyone. Welcome to our first session of Financial Literacy with Ahmed Shah Mahian. Today, we'll be diving into the essentials of CPP, OAS, and GIS. By the end of the session, you'll be able to explain what they are, so don't worry about it. My name is Tanveer, and I'm thrilled to introduce our speaker, Ahmed Shah Mahian. Ahmed is a financial planner at NextGen Financial Planning Inc., a registered portfolio manager in Ontario. Ahmed also runs Fire Financial Inc., assisting clients through the robo-advisor platform, Nest Wealth. With experience teaching financial planning at Seneca College and working at two of Canada's big five banks, Ahmed is here to help you with your financial future. So let's just get started. Go ahead, Thank Ahmed. you. Thank you, Tanvir bhai, for the introduction. So, আজকের এপিসোডটাতে আমি যেই প্ল্যানটা করেছি যে কানাডার যে পাবলিক পেনশন প্ল্যান, মোস্ট কমন পাবলিক পেনশন প্ল্যান, কানাডা পেনশন প্ল্যান, ওল্ড এজ সিকিউরিটি এবং গ্যারান্টিড ইনকাম সাপ্লিমেন্ট, এই তিনটা বিষয় নিয়ে আমাদের আজকের টপিকটা। সো ফার উই হ্যাভ ডিসাইডেড যে এরকম আরো কয়েকটা সেশন করব ভবিষ্যতে, if we get enough traction from the audience and engagement from the audience. But this is just a rough roadmap that we have for the next few weeks in this summer. A little bit about today's agenda. So I will go through each individual topic. So Canada Pension Plan, Old Age Security, and GIS. And then we will have a Q&A session at the end. যেখানে আপনি আপনার কোয়েশ্চেনগুলো কমেন্ট সেকশনে করতে পারেন, এবং তানভীর ভাই, if you can look at the chat and ask me question during the session, if there is something relevant, then I will try to address that at that time. Little bit about myself. তানভীর ভাই already বলেছে যে আমি একজন cross border financial planner, NextGen Financial Planning এ. Previously I worked at two of the largest bank. I was a professor at Seneca College. একাডেমিক্যালি আমি ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ান থেকে মাস্টার্স ফিনিশ করেছি এবং ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্স থেকে অনার্স করেছি। এছাড়াও আমি সিএফএ চার্টার হোল্ডার, সিএফপি ইন বোথ কানাডা এবং ইউএসএ তে। সো টু স্টার্ট অফ, কানাডা পেনশন প্ল্যান আসলে একটা গভর্নমেন্ট ফান্ডেড, গভর্নমেন্ট রান পেনশন প্ল্যান, যেটা 1966 থেকে কানাডাতে ইন্ট্রোডিউসড হয়। বেসিক্যালি প্রত্যেকেই আমরা আসলে সিপিপিতে কন্ট্রিবিউট করি, জেনে হোক না জেনে হোক। এনি টাইম ইউ আর মেকিং এনি মানি, ইউ আর বেসিক্যালি পুটিং আ লিটল বিট অফ দ্যাট মানি ইনটু সিপিপি প্ল্যান। এই টাকাটা গভর্নমেন্টের একটা স্পেশাল উইং, আমি একটু পরেই বলছি, দে ইনভেস্ট দ্য মানি অ্যান্ড গ্রো ওভার টাইম, এবং যখন আপনি রিটায়ারমেন্ট এজে যাবেন, দেন ইউ উইল অ্যাপ্লাই ফর দ্যাট বেনিফিট অ্যান্ড ইউ উইল গেট দ্যাট অ্যামাউন্ট। এই ধরনের পেনশন প্ল্যান ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আছে। ইউএসএ তে আছে যেমন সোশ্যাল সিকিউরিটি বেনিফিট। এছাড়া আপনারা যদি এখানে দেখেন যে বিভিন্ন দেশেই এই ধরনের প্ল্যান আছে। সো ক্যানাডাস র্যাঙ্কস অ্যারাউন্ড লাইক সেকেন্ড টিয়ার পেনশন প্ল্যান বলতে পারেন। ক্যানাডা পেনশন প্ল্যানটা কুবেক ছাড়া প্রত্যেকটা প্রভিন্সের যারা রেসিডেন্টস আছে তাদের জন্য অ্যাপ্লিকেবল। কুবেক হ্যাজ সামথিং সিমিলার, very similar, they call QPP or Quebec Pension Plan, এবং QPP also has very similar structure. So আমি প্রথমেই বললাম যে কেউ যে যারই কোনো ইনকাম আছে কানাডাতে, they contribute to CPP. সো এই ইনকামটা আপনার স্যালারি হতে পারে, আপনি যদি কমিশন বেসড ইনকাম হয় তাহলে সেটাও হতে পারে। If you are getting bonuses, if you are getting tips, anything that you are showing on your tax return is as an income is subject to CPP contribution. So এই কন্ট্রিবিউশনের টাকাটা কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ড, সিপিপি আইবি, এরা এই টাকাটা ম্যানেজ করে। সো ফার অ্যাজ অফ লাস্ট কোয়ার্টার, ফার্স্ট কোয়ার্টার অফ 2024, এই ফান্ডে অলমোস্ট $632 বিলিয়ন আছে, এবং এই ফান্ডটা লাস্ট 10 years অলমোস্ট 9% অ্যানুয়ালাইজ রিটার্ন ছিল। এবং আপনি যদি একটু খেয়াল করেন যে এই ফান্ডে যে টাকাটা আমরা কন্ট্রিবিউট করি, এই টাকাটা এই ফান্ড ম্যানেজাররা ইউজুয়ালি ডিফারেন্ট কোম্পানিতে ইনভেস্ট করে। সো এখান থেকে যদি দেখেন আপনি 27% হচ্ছে পাবলিক একুইটিস, মানে হলো পাবলিক স্টক মার্কেট,
32% private. So you can see the composition. এবং রিসেন্ট যে রিপোর্ট ছিল তার থেকে জানা যায় যে অলমোস্ট 88% of the money is invested outside of Canada. So only 12% of the $632 billion is actually invested within Canada. So it's something that I wanted to point out. So সিপিপি কতটুকু আপনি দিচ্ছেন, সো এই জিনিসটা বোঝার জন্য আমি এই চার্টটাকে একটু ফোকাস করতে চাচ্ছি। সো আপনি যদি দেখেন যে এনিথিং বিলো 3500 ইজ এক্সেম্পট। সো কারো যদি ইনকাম বছরে $2000 হয়, দে ডোন্ট হ্যাভ টু কন্ট্রিবিউট টু সিপিপি। এনিথিং ওভার 3500 ইজ সাবজেক্ট টু সিপিপি কন্ট্রিবিউশন। এবং এটা একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট আছে, লিমিট আছে, যে কারো যদি ইনকাম এই জিনিসটা প্রত্যেক বছর বছর চেঞ্জ হয় এবং আপনি দেখতে পাচ্ছেন যে ইট গোজ আপ ওভার টাইম। দিস ইজ কল্ড YMPE আমরা বলি, বাট দিস ইজ বেসিক্যালি দ্য অ্যামাউন্ট অফ মানি দ্যাট দে ইউজ টু ক্যালকুলেট হাউ মাচ ইউ শুড কন্ট্রিবিউট টু দ্য সিপিপি। তার মানেটা হচ্ছে যে কারো যদি ইনকাম 100,000 হয়, 100,000-এর উপরে আসলে সিপিপি হয় না। the CPP calculation caps out at 68,000. So 68,000 পর্যন্ত CPP 5.95 রেটে আপনার কাটবে। সো ফর এক্সাম্পল আপনি যদি এখানে দেখেন যে প্রথম $3,500 exempt, this amount is up to 68,500. So basically this is the amount that is subject to the CPP times 5.95. This is the rate that we are paying these days. It used to be low, but it went up a little bit in the last few years. And this amount, a $3,900 approximately, এই টাকাটা হচ্ছে আপনি প্রত্যেক বছর কন্ট্রিবিউট করছেন আপনার সিপিপিতে। এবং আপনার এমপ্লয়ার, ধরেন যদি কেউ শপিফাইতে কাজ করে, you are contributing $3,900, এবং আপনার employer Shopify will contribute another $3,900. So a total $7,700 will be invested for you, for your future. কেউ যদি self-employed হয়, then because you are self-employed, you are supposed to pay both side of the CPP contribution. So both employee portion এবং employer's portion. কারো যদি কর্পোরেশন থাকে, সেম কেস, আপনি যদি স্যালারি নেন কর্পোরেশন থেকে, then you are supposed to pay both your employee portion, এবং যখন আপনি কর্পোরেশন থেকে স্যালারি ইস্যু করবেন, then you are supposed to pay the CPP for that salary. Any questions so far, Tanvir bhai? So basically it's capped to $3,800 per year. Right. So it is capped. So আপনার যদি ইনকাম 200,000 হয়, you are not making that much, like 5.95 times 200. No, this is the capped amount. So that's why during the paycheck initially you get less, and as you hit the CPP, then you're getting some little bit more on your paycheck, right? So right, now, because CPP যখন দেখা যায় যে কারো যদি ইনকাম 130 হয়, তার মানে হাফ ইয়ার থ্রু they hit the max, এবং তারপরে আর CPP কাটবে না। So they get a little bit of more money in the later half of the paychecks. And this rate increase is basically defined by the government, right? Is there any... Right. So কয়েক বছর আগে তারা একটা স্টাডি করে দেখেছে যে সিপিপি, যে কারণ প্রচুর ক্যানাডিয়ানস আসলে রিটায়ারমেন্ট এজে যাচ্ছে, সো they need CPP money, so they need a bigger workforce to work এবং contribute. So that's why they raised the contribution rate by 1%, if you look at this. এবং এটার মানে পারপাসটা হচ্ছে যে so that the CPP fund is well funded, যাতে যখন কেউ ফিউচারে যখন আপনার রিটায়ারমেন্টে যাবে, they have enough resource to pay out those people. So that's why they raised it. Okay. So any other question? Okay, perfect. So let's go to the next slide. So what is the eligibility to get CPP payment? So eligibility হচ্ছে যে you can start CPP as soon as 60, but I will explain why you should not apply as soon as you hit 60 in the next slide. But anybody who contributed at least one CPP contribution
you will get back some money from your CPP payment. আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি একজনকে দেখেছিলাম যে she was getting just $1 from the CPP because she came from a different country 30 years ago and she worked only a couple of months. এবং তারপরে she has been homemaker for rest of her life, so she is only getting $1. So that's kind of the rule. So আপনি যত contribute করবেন over the years, that is going to dictate how much you are going to get. So it's based on how much your CPP. Now এখন কথা হচ্ছে যে কতটুকু আমি পেতে পারি CPP থেকে. So to get the maximum amount, আপনাকে 39 years, ওই যে আমি যে ম্যাক্সিমাম কন্ট্রিবিউশনটা কথাটা বললাম, আপনি যে বললেন কিছুক্ষণ আগে 3800, you have to have those maximum CPP contribution for 39 years to get the maximum benefit. Okay, so most people, they don't have that because probably people like people like you and I who came to Canada after let's say our master's program, we don't have 39 years of contribution, because the way it works is from age 18 to 65, that's the working time, right? So they look at, out of that 47 years, কত বছর আমি কন্ট্রিবিউট করেছি এবং কত they take the highest 39 years, এবং সেটার উপর বেস করে তারা আমাদেরকে এই অ্যামাউন্টটা দিবে. So unless you have been contributing into the CPP plan at the maximum rate, you probably will not get the maximum amount. এবং অ্যাভারেজ CPP পেমেন্ট যেটা CR এর ওয়েবসাইট থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এটা as of January 2024 এই অ্যামাউন্টটা হচ্ছে 832. So এই অ্যামাউন্টটা আপনি যদি পেনশন, আপনার যদি সিপিপি ওয়েবসাইটে যান, সিপিপি ধরেন আপনার মাই সার্ভিস কানাডা ওয়েবসাইটে যান, এবং আপনি যদি আপনার এখানে একটা অপশন আছে যে এস্টিমেট মান্থলি সিপিপি বেনিফিট, then the CRA has all of your data and then they can tell you যে আপনি কত টাকা সিপিপি থেকে পেতে পারেন. Now this estimation will not work if you are just starting out, মানে হচ্ছে যে আপনি যদি খুব ইয়াং প্রফেশনাল হন বা you are just start contributing, the projection will be very inaccurate. But as you are close to the retirement age, like মানে হচ্ছে 60 হয়তো বা 55 60 কাছাকাছি আপনার বয়স, then those estimation will be pretty accurate because you're almost close to that age. Okay, so আমি আগেই বললাম যে you might not want to start early. So the options are, as soon as you turn 60, you can start collecting CPP. The full benefit is calculated based on age 65, but you have an option to delay that যে উইথড্রলটা আমি নিব, পেমেন্টটা নিব up to age 70. So আপনি চাইলে, ইচ্ছা করলে আপনি age 70 পর্যন্ত ওয়েট করতে পারেন সিপিপি নেওয়ার জন্য. Now, you might be asking, like, why would I wait for 70 if I have the option to take at 60, right? So the reason for that is, if you are taking it early, you are getting a lower amount. And if you are delaying to age 70, you are getting a higher amount. So এখানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, just to give you a ballpark number. So আমি যদি ধরে নেই যে কেউ at age 65 তার সিপিপি পেমেন্ট হওয়ার কথা $1,000, right? So $1,000, that means $12,000 a year. Now কেউ যদি এটা ডিলে করে, মানে সিপিপি কালেকশনটা যদি ডিলে করে, then at age 70 they can collect $1,420. That means there is a 42% increase, so almost $5,000 more. But if they start collecting at 60, they get 36% less. So তাদের অ্যামাউন্টটা কম হবে. It's just simple math, because গভর্নমেন্ট যেটা ক্যালকুলেট করে যে আচ্ছা আপনি যদি এজ 60-তে স্টার্ট করেন, তার মানে হচ্ছে যে আপনি, আমরা যদি ধরে নেই যে কারো এজ এক্সপেক্টেন্সি হচ্ছে 90, মানে 90 বছর পর্যন্ত বাঁচবে, দ্যাট মিনস কেউ যদি 60 বছর বয়সে শুরু করে, they have
30 years to collect the CPP payment. Whereas if somebody starts at age 70, they only have 20 years to collect the CPP. So এই কারণে যদি ডিলে করে then they collect more money. And এই bottom panel এ যদি আপনি দেখেন, this is just same example, but in this case this is the example of somebody who is collecting the max amount. So কেউ যদি max amount পায় এখন, then they are supposed to get $16,000, but if they wait until 70, they can collect almost $23,000 a year. So কয়েকটা বিষয় এখানে চলে আসে যখন আমরা ফাইন্যান্সিয়াল প্ল্যান তৈরি করি। অনেকেই জিজ্ঞাসা করে, this is one of the most common question that people ask, when should I start taking CPP payment? So the biggest answer, like the main answer we give is, when do you need the money? আমাদের কমিউনিটিতে অনেকেরই আসলে অন্য কোনো সোর্সেস অফ রিটায়ারমেন্ট ফান্ড থাকে না, so they don't have any other income source, so they just have to start at age 60. But those who have resources, অনেকেই আছে বাংলাদেশি এখানে যারা প্রফেশনাল কাজ করে, they probably have their employee pension or employer pension or RRSP, এবং তার অন্যান্য রিসোর্স আছে, then we can delay that to age 70 এবং we can get more money. Other factor that affects this decision is their life expectancy. Life expectancy টা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে CPP will be paid to you আপনি যতদিন বেঁচে থাকবেন. Once you die, it's gone. There is something called survivor benefit, which I will explain in a later slide. But কেউ যদি মারা যায়, তার spouse, they typically get spousal survival benefit, which is 60% of the person. But it depends a lot on how much life expectancy you have. So somebody who has a medical condition, এবং আমরা জানি যে তার কন্ডিশন ভালো না, he might not live long, then we probably will start collecting early. So it all depends case by case. But the break-even number I should say is, if your life expectancy is more than 80 years, then delaying CPP is mathematically makes more sense. But এটা আসলে কেউ বলতে পারবে না, কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানারই আসলে বলতে পারে না, কারণ হচ্ছে যে nobody knows the date of death. কারণ মৃত্যুর দিন কেউ আসলে জানে না. If I knew যে আমি কবে মারা যাব, then I could pinpoint যে what would be the ideal age to start CPP. But because we don't know, we make educated guess. Any question, Tanvir bhai, from you or any? Okay, so I think you touched that point, that life expectancy, and we don't know when we are going to pass away, right? So, Right. But আমাদের বাঙালি community, I don't think the average life expectancy is that high. It's like, right. So, but with the advancements of medical, like এখন কিন্তু অনেকেই 70, it's a tough call, because আমাদের কমিউনিটিতে তো আসলে লাইফ expectancy 75, 80 এর বেশি হয় না. So it's a tough call. That's why you should talk to your financial advisor and try to figure out what would be the ideal age, because it's not just the money, it's looking at the holistic situation. অন্য কোনো পেনশন আছে কিনা, অন্য কোনো রিসোর্স আছে কিনা. So we have to look everything together. So if there's no spouse, then if somebody passes away, do the children get the benefit, or so children gets benefit if they are under 25 age. I have that information in the next slide. Okay. But yes, there is something, but I'll get back to that in a second. Okay, sure. So কেউ যদি CPP eligible হয়, then the easiest way to apply is go to the Service Canada office and apply in person. They will walk them through, or you can apply online. But what I would recommend is, you have only one choice to make this decision. I would highly recommend যে আপনার প্ল্যানার, ফাইন্যান্সিয়াল প্ল্যানার অথবা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে বসে you look at everything together, এবং because আপনি একবারই চান্স পাবেন এই ডিসিশনটা নেওয়ার, লাইফ একবার আপনি স্টার্ট করে দিলে you cannot go back. That's kind of the rule. আপনি যে কথাটা বললেন যে সার্ভাইভার বেনিফিট, ইয়েস. সো সিপিপি কেউ যখন কেউ মারা যায়, ইউজুয়ালি গভর্নমেন্ট থেকে একটা $2,500 একটা লামসাম পেমেন্ট পায়,
এছাড়া চিলড্রেন যারা হচ্ছে 25 এজের নিচে they get CPP children benefits এবং এছাড়াও সার্ভাইভার বেনিফিট যদি আমি মারা যাই তাহলে মাই ওয়াইফ উইল গেট 60% অফ মাই অ্যামাউন্ট বাট they have a cap if my spouse has her own CPP payment এবং এই সার্ভাইভার বেনিফিট এবং তার স্পাউসের যে ওন বেনিফিট ইট ক্যানট মানে হচ্ছে যে এই দুটার যোগফল কোনো একজনের ম্যাক্সিমামের থেকে বেশি হতে পারবে না ইটস লিটল টেকনিক্যাল বাট the like the idea is you get 60% survival benefit. Okay. There is something called a child rearing provision too. এটা হচ্ছে যে যারা হচ্ছে যাদের যেসব মা চাইল্ড কেয়ারিং এর জন্য ওয়ার্কফোর্স থেকে দূরে থাকে এবং দে আর টেকিং এ ব্রেক ফ্রম দেয়ার এমপ্লয়মেন্ট দ্য গভর্নমেন্ট হ্যাজ এ রুল যে কয় বছর লো ইনকাম ছিল এই লো ইনকামের বছরগুলা গভর্নমেন্ট ইউজুয়ালি রিপ্লেস সো a lot of time if you are out of the workforce, especially female audience দের জন্য বলছি, if you are out of the workforce because you are busy raising your children, make sure to apply this provision because it's not automatic. যদি আপনি যখন CPP application করবেন, make sure that you are putting that box or there is a separate application for that. So a application টা করলে you get a little bit of more money from the government because government তখন করবে যে কয় বছর আপনার low income ছিল because of the child rearing, they will take those years out and they will replace with something another number from your different contribution years. এবং last CPP সম্পর্কে there is something called a CPP disability benefit. So যারা কিনা prolonged long term disabled এবং they made contribution to CPP, they can also get something from the CPP like payment. এটার জন্য আসলে খুব সিভিয়ার ইলনেস থাকতে হবে এবং it is paid until you turn 65. After 65, this benefit is converted to regular CPP benefit. So that's what I have for CPP. Let's move to the old age security. Tanvir bhai, do I have any question about CPP? Yes, I have a question from one of our viewers, and Yes. it's basically they want to know, are you eligible to collect CPP after the age of 70 and still be self-employed? So somebody who's self-employed. Self-employed হলে as far as I know 70 পরে আপনাকে কন্ট্রিবিউট করার কথা না. You might elect out. 70 পরে আপনি CPP তে কন্ট্রিবিউট করার as far as I know it's not required. So if he's still working after 70, will he still get CPP? Like okay. Somebody can work and collect CPP. That's not a problem, but if somebody does not need the money, why trigger CPP? They can just delay it and get more money. That's kind of the planning recommendation. If you are already making money and you don't need the money, the CPP money, then better যে হলো delay করলে আপনি বেশি পাচ্ছেন. But যদি না বাঁচে তাহলে তো সবই গেল. So হ্যাঁ ওইটাই কথাটা যে আসলে বলা তো যায় না যে কার কখন ডেথ, সেটাই হলো any other question here CPP সম্পর্কে? I think we're good. We can move on to the next. Perfect. So old age security is the next publicly funded. So CPP টা হচ্ছে আপনার contribution. Government has nothing to do with CPP. CPP পুরোটাই হচ্ছে আপনার contribution এবং আপনার এমপ্লয়ারের contributionের একটা পেনশন প্ল্যান। ওল্ড এজ সিকিউরিটিটা হচ্ছে একটু ডিফারেন্ট, এটা হচ্ছে পুরোটাই হলো গভর্নমেন্টের একটা প্ল্যান, এটাতে আপনার কোনো কন্ট্রিবিউট করতে হয় না এবং এটার জন্য প্রত্যেক বছর বিলিয়নস অফ ডলার্স গভর্নমেন্ট আসলে খরচ করে। সো দ্য আইডিয়া ইজ যে আমরা যে ট্যাক্স ডলার দেই এটার একটা পোর্শন চলে যায় হচ্ছে এই ওল্ড এজ সিকিউরিটি পেমেন্টে। সো দিস ওয়াজ বেসিক্যালি লঞ্চড অলমোস্ট 50-60 years ago এবং এটা শুরু হয় খুব কম টাকা দিয়ে $40 a month
But over time, because of inflation, it went up to today's day, like এখন মনে হচ্ছে যে 800 plus. সো ওল্ড এজ সিকিউরিটিটা হচ্ছে আপনার কানাডাতে কত বছর আপনি রেসিডেন্সি সেটার উপর বেস করে। সো আপনি 18 হওয়ার পর থেকে আপ টু 65 ইয়ার্স এজ কত বছর আপনি কানাডায় থাকলেন, দ্যাট উইল ডিটারমাইন হাউ মাচ ইউ ক্যান গেট ফ্রম ওল্ড এজ সিকিউরিটি। সো ইট হ্যাজ নাথিং টু ডু উইথ ওয়ার্ক হিস্ট্রি। সো আমাদের দেশে অনেকেই যারা বাংলাদেশি আছে, যারা হোম মেকার, দে প্রবাবলি হ্যাভেন্ট paid anything to the CPP এবং তার জন্য তারা হয়তো CPP পাবে না, বাট তারা they will qualify for the old age security. সো আপনি যখন PR হয়ে আসেন অথবা আপনি যদি সিটিজেন, as long as আপনি রেজিডেন্ট লিগ্যাল রেজিডেন্ট, তাহলেই আপনি ইউ কোয়ালিফাই ফর ওল্ড এজ সিকিউরিটি। এখন কেউ কথা হচ্ছে যে what if you come at age 45 and you only have 20 years before you turn 65. So এই ক্ষেত্রে you get partial old age benefit এবং it will be based on 1/40. So আপনি যদি 20 বছর থাকেন, then you get half of the old age security. If you get 10 years, then you get 25% of the old age security. এবং ওল্ড এজ সিকিউরিটি কোয়ালিফাই করতে হলে আপনাকে মিনিমাম 10 বছর থাকতে হবে কানাডাতে। এই কারণে অনেকেই এসে দেখা যায় যে জিজ্ঞাসা করে যে দে কাম হিয়ার এবং তারা মনে করে যে দে ক্যান কোয়ালিফাই ফর ওল্ড এজ সিকিউরিটি unless you have 10 years of residency, you are not allowed to, you don't qualify for old age security. এবং ওল্ড এজ সিকিউরিটির সাথে রিলেটেড হলো আপনার গ্যারান্টিড ইনকাম সাপ্লিমেন্ট, যেটা আমি কিছুক্ষণ পরে এক্সপ্লেইন করব, বাট দিজ আর রিলেটেড আইটেম। সো ওল্ড এজ সিকিউরিটি আপনি অ্যাপ্লাই করলেন, ওল্ড এজ সিকিউরিটিটার জন্য আপনাকে মিনিমাম 65 ইয়ার্স হতে হবে এবং এখনকার যে পেমেন্ট অ্যামাউন্ট সেটার জন্য আপনি ম্যাক্সিমাম $713 পাবেন। এটা হচ্ছে আপনি যদি এই এজ গ্রুপে থাকেন। 75 প্লাস হলে একটু বেশি পান, 10% বেশি দেয় গভর্নমেন্ট, বাট দিস ইজ দ্য কারেন্ট অ্যামাউন্ট। এবং আমি যেটা বললাম যে ইট গোজ আপ এভরি কোয়ার্টার বেসড অন দ্য ইনফ্লেশন নাম্বার। তো ইনফ্লেশন বাড়লে লাস্ট 1 year 2 years এ ইনফ্লেশনের কারণে এই নাম্বারটা খুব দ্রুত বেড়ে গেছে। সো লাইক সিপিপি, you can also defer your old age security. So আপনি শুরু করতে পারেন 65 এ, but you have the option to defer it until age 70. The benefit of delaying old age security is just আপনার আপনি যদি ডিলে করেন then you get more money. Similar concept with CPP, but if you are delaying your old age security, you get more money from the government. It's just same concept. So we look at everything again, life expectancy এবং এটা, there is no survival old age security, there is nothing like that. So আপনি আমি যদি মারা যাই আজকে একটা পেমেন্ট পাওয়ার পরে, nobody gets anything. So that's something that we need to be aware of. So old age security আপনার মান্থলি পেনশন, বোথ সিপিপি এবং ওল্ড এজ সিকিউরিটি, এই দুটো অ্যামাউন্টই হচ্ছে আপনার ট্যাক্সেবল বেনিফিট। সো ইউ হ্যাভ টু পে ট্যাক্সেস টু দ্য গভর্নমেন্ট অন দ্যাট ইনকাম। এবং এটা লাইফ টাইম বেনিফিট, মানে এটা হচ্ছে আপনি যতদিন বেঁচে থাকবেন দেন ততদিন আপনি এই টাকাটা পেতে থাকবেন। সো দ্যাটস কাইন্ড অফ দ্য আইডিয়া। দের ইজ সামথিং কল্ড এ ওল্ড এজ সিকিউরিটি রিকভারি ট্যাক্স। এটা মানেটা হচ্ছে যে গভর্নমেন্ট আসলে যারা কিনা ওয়েলথি, যাদের কিনা এনাফ ইনকাম আছে, তাদেরকে আসলে এই ওল্ড এজ সিকিউরিটি বেনিফিটটা দিতে চায় না। দিস ইজ part of the idea is you already have too much income, we don't want to give this free money to you because you already have other income. So somebody who is making over 90,000, এটা হচ্ছে এই বছরের জন্য, it used to be 81,000 couple of years ago, but because of the high inflation খুব দ্রুত এটা বেড়ে গেছে. So this is called a threshold amount, old age security threshold. So if somebody is making over 90,000, once they start collecting old age security, then government করে কি যে আস্তে আস্তে রিকভারি করতে থাকে, মানে there is a penalty, that's why it's called recovery tax. So কারো যদি ইনকাম 148 এর উপর চলে যায়, then the entire CPP old age security is clawed back.
সো তখন আর কেউ কোনো ওল্ড এজ সিকিউরিটি পায় না। হ্যাঁ, সো when we are doing financial plan, we usually look around this number এবং আমরা চেষ্টা করি যে রিটায়ারমেন্ট ইনকাম যাতে এই নাম্বার যাতে এটা এক্সিড না করে, আদারওয়াইজ there might be some old age security clawback. Okay. Any question about old age security, Tanvir bhai, before I go to the GIS section? আপনার কোনো কোশ্চেন থাকলে you can also ask. So, do you think the retirement age will be increased in like, because right now it's 65. I was hearing that it's going to go up to 70. Right. And So they- this is এটা আসলে শুধু কানাডার একটা ডিসকাশন না, এটা আসলে অনেক দেশে এই ডিসকাশনটা হচ্ছে যে এই পেনশন প্ল্যান গুলো যখন লঞ্চ করা হয়, মোস্ট অফ দ্য পেনশন প্ল্যান অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ওয়ার লঞ্চ লাইক 50, 60, 70 ইয়ার্স এগো। ওই সময় এই যে রিটায়ারমেন্ট এজ ছিল, মানুষের লাইফ এক্সপেক্টেন্সি ছিল 65, 70। ওই সময় এই পেনশন প্ল্যান গুলো অনেক দেখা যেত যে 60 ছিল রিটায়ারমেন্ট এজ বা 55 ছিল রিটায়ারমেন্ট এজ। As we are moving towards more advanced medical system এবং আমাদের লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু এখন অনেক বেড়ে গেছে। পিপল একটা এস্টিমেশনে দেখা গেছে যে by 2050 there will be almost 10% of the population who will be over 100 years of age. মানে এই ডিস্ট্রিবিউশনটা আস্তে আস্তে সব আপওয়ার্ড ডিস্ট্রিবিউশন হচ্ছে যে মানুষ will live more in the future. So if that happens, গভর্নমেন্টের তো আসলে ট্যাক্স রেভিনিউ, এটা যেহেতু ট্যাক্স রেভিনিউ থেকে আসছে, সো অনেক গভর্নমেন্টই আসলে এই কথাবার্তা বলছে যে we should increase the minimum age for these benefits. So এর মধ্যে মনে হয় গত বছর কয়েক বছর আগে একবার শোনা গেল যে ওল্ড এজ সিকিউরিটি দে আর ট্রাইং টু রেজ ইট টু 65, 67 from 65. So এবং এই ধরনের কথাবার্তা আপনার ইউএসএ তেও চলছে। ইউএস এর যেটা প্রবলেম সেটা হচ্ছে ওদের সোশ্যাল সিকিউরিটি বেনিফিট হচ্ছে পুরোটাই খুবই আমাদেরটার মতো এত ওয়েল ফান্ডেড না। সো there is a huge conversation in the Congress যে আপনার এই রিটায়ারমেন্ট এজটাকে বাড়ানোর জন্য, আদারওয়াইজ দে ক্যানট ফান্ড দিস পিপল। কারণ হচ্ছে এনাফ যদি ট্যাক্স রেভিনিউ না থাকে দেন হাউ ক্যান দে ফান্ড দিস পিপল। এবং এটা একটা মেজর কারণ যে আমরা ওভার দ্য লাস্ট 10 ইয়ার্সে এত ইয়াং পপুলেশন নিয়ে আসছি এই কানাডাতে, যাতে এই ওয়ার্কফোর্স দে ক্যান পে ট্যাক্সেস। সো nobody knows, এটা আসলে আনপপুলার ডিসিশন হবে, বাট it might happen. So that's why when we are doing financial plan, we don't want to fully rely on the government pension, because government can come and go, এবং তাদের আসলে যখন যে গভর্নমেন্ট থাকে তারা যদি মনে করে যে এটা দরকার নাই, then they can change, and if they change it can impact a lot of people's life. So এই কারণে you should always think about your pension plan in 3 different buckets. You have the public pension, you have the employer's pension, and you have your own money. So solely relying on the public pension is a very risky proposition, especially those who are professional এখানে কানাডাতে আছেন বাংলাদেশি প্রফেশনাল যারা, you have enough money to build these 3 buckets. Why would you want to rely on just one bucket? So that's something I just want to say. Okay, I have a question from a user. Yes. She says, I am a 65-year-old and living in Canada for 10 years. How much OAS will I get monthly? So basically 10 years এর জন্য আপনি পাবেন হচ্ছে যে ম্যাক্সিমাম, let me just confirm this number because this number looks so আপনি পাবেন হচ্ছে যে 25% of the maximum amount, because আপনি $713 হচ্ছে আপনার maximum, so আপনি পাবেন এটা 25%. So whatever that comes up, maybe just below $200. And আপনি যদি এটা ডিলে করেন then this is how it's gonna go up. যদি 70 তে করেন then whatever you get here
it's just gonna go up by 7% every year. So প্রত্যেক বছর ডিলে করলে আপনি 7% করে বেশি পাবেন। Okay. I hope she's listening and she got her answer. Yeah, right. Thank you. The last section is something called a guaranteed income supplement. So এই জিনিসটা usually যারা লো ইনকাম ফ্যামিলি তাদেরকে দিয়ে দেয়, এটা ফেডারেল প্ল্যান। The qualifying criteria for GIS is same as the old age security. So somebody who is receiving old age security, this is the qualifying criteria. এবং এটার পেতে হলে আপনাকে লো ইনকাম হতে হবে, এবং I will explain what the definition of low income, এবং এই টাকাটা ট্যাক্সেবল না, so it's tax free income। হ্যাঁ, এবং এটা ডিপেন্ড করে হলো আপনার ম্যারিটাল স্ট্যাটাসের উপরে এবং আপনার হাউস হোল্ড ইনকামের উপরে। So let's take a look at the GIS eligibility. So again, 65 years of age, এটা হচ্ছে minimum residency, এবং আপনাকে old age security পেতে হবে। So that's the minimum requirement to get that, এবং ইনকামটা হতে হবে একটা নির্দিষ্ট লেভেলের নিচে। So basically আপনার যদি ইনকাম, আপনি যদি সিঙ্গেল হন এবং আপনার যদি ইনকাম 21,000 এর নিচে হয়, then you qualify for GIS। এবং আপনার যদি স্পাউস থাকে এবং they are also collecting old age security, then these are the amount 1,065 এবং 641, এবং এই নাম্বারগুলো আপনার ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট হয় প্রত্যেক বছর। সো ইট গোজ আপ বাই ইনফ্লেশন। এবং এই নাম্বার, এই যে লো ইনকামের যে ডেফিনিশন, this also changes over time every year. সো যখনই আপনি ক্যালকুলেশন গুলো করবেন, মেক শিওর যে আপনি সিআর এর ওয়েবসাইটে দেখছেন, এবং সিআর উইল হ্যাভ দ্য আপডেটেড এই নাম্বারগুলো। সো সামবডি, এই টাকাটা আপনি কিভাবে পাবেন? ইউ ডোন্ট হ্যাভ টু অ্যাপ্লাই ফর ইট। আপনি যদি ট্যাক্স ফাইল করেন রেগুলারলি, দেন সিআরএ উইল অটোমেটিক্যালি ক্যালকুলেট যে আপনি জিআইএস এর জন্য কোয়ালিফাই করেন কিনা, এবং দে উইল পে ইউ অ্যালং উইথ ইউর ওল্ড এজ সিকিউরিটি। GIS এর ক্যালকুলেশনটা আসলে এক্সট্রিমলি কমপ্লিকেটেড। I don't think I can explain that here, but the main idea is the lower amount, the less money you make, the more money you get from GIS, এবং এই ম্যাক্সিমাম অ্যামাউন্টটা হতে পারে 1,065 as of this quarter. সো প্রসেসটা একই, আপনি ওল্ড এজ সিকিউরিটির সাথে পেয়ে যাবেন, এবং এটাও মান্থলি পেনশন, এবং এটা আপনি 65 এজ হওয়ার পরে আপনি পাবেন। আর এই অনেক সময় দেখা যায় যে অ্যাপ্লিকেশনে ভুল থাকে, ওল্ড এজ সিকিউরিটি অ্যাপ্লিকেশনে ভুল থাকে। মেক শিওর যে আপনি অ্যাপ্লিকেশনের সময় বলে দিচ্ছেন যে ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর GIS। আমরা রিসেন্টলি গত বছর একটা ক্লায়েন্ট পেয়েছিলাম যে কিনা ভুল করেছিল অ্যাপ্লিকেশনে, সো they didn't get the GIS amount for a couple of years. So when we took the client, we look at their tax return and it wasn't making sense যে আচ্ছা আপনার ইনকাম এত কম, but why aren't you getting the GIS amount? Then we investigated, এবং client called the CRA and they pulled up the application form, এবং ওখানে ওরা পেয়েছে যে he filled out the form wrong, এবং এই কারণে they did not give this couple the GIS amount, but then we had to fix it, but they only give 2 years because they don't go back, the backdate করে না অনেক সময়। So GIS for immigrants, এটা আমাদের কমিউনিটির জন্য অ্যাপ্লিকেবল। যদি কোনো ওল্ডার প্যারেন্টস আসে, অনেক সময় আমরা স্পন্সর্ড PR হিসেবে নিয়ে আসি, as long as they are under the 20 years sponsorship period, they are not eligible to apply for GIS. If they are qualified for old age security এবং তারা স্পন্সরশিপ পিরিয়ড, যেটা 20 years স্পন্সরশিপ পিরিয়ড, এটার বাইরে থাকে, then they might be eligible for this GIS. Okay, so this is something that we hear a lot from আমাদের কমিউনিটিতে, যে am I eligible to get the GIS? GIS এর সাথে একটা রিলেটেড টপিক হচ্ছে যে অ্যালাউয়েন্স। সো ধরেন যে কেউ একজন ওল্ড এজ সিকিউরিটি পাচ্ছে,
তার বয়স হলো 66, বাট their spouse হচ্ছে between 60 to 64. Then if they are under certain income level, they can also qualify for something called a GIS allowance. So এটাও একটা benefit. It can be few $100s. So that's pretty much all I have for today. Any question? So I wanted to ask something. So for the eligibility, like how much you're going to get, say if you are working till 60 and then the next 5 years you're not employed, so it'll do an average, right? Not like so আপনি কি সিপিপির কথা বলছেন নাকি ওল্ড এজ সিকিউরিটির কথা? সিপিপির কথা। yeah, CPP. CPP. So the way CPP works is আপনি যখন contribute করেন, CRA has in their database they have information that okay, in 2015 you contributed, let's say $3,000, and you hit the max amount, right? এবং 2016 you had max amount, 2017 you had, let's say, half of the amount. So they have all of your historical contribution. So আপনার যতগুলো আপনি contribute করেছেন CPP তে, they have records of all the contribution amount, right? So when they calculate, they go back and say, okay, out of these 47 বছরের মধ্যে, first we're going to take the best 39 years. So they drop off the worst, the bottom 8 বছর ওরা আসলে ক্যালকুলেশন থেকে বাদ দিয়ে দেয়। সো 8 বছর বাদ দিয়ে দেওয়ার পরে they take the highest 39 years, এবং তখন তারা ক্যালকুলেট করে আচ্ছা এই 39 ইয়ার্স এর মধ্যে আসলে কতবার সে ম্যাক্সিমাম কন্ট্রিবিউট করেছে এবং কতবার সে ম্যাক্সিমাম কন্ট্রিবিউট করে নাই, এবং ওদের একটা ইন্টারনাল ফর্মুলা আছে, ওইটার উপর বেসিস করে আপনারা ওরা ক্যালকুলেট করবে। আচ্ছা, so for the OAS, is it the same? Like সবই ওল্ড এজ সিকিউরিটি হচ্ছে সম্পূর্ণই হলো আপনি কত বছর কানাডাতে রেসিডেন্ট হিসেবে ট্যাক্স পে করছেন। That's it. আপনি যদি 30 বছর ধরে থাকেন then you get 75% of the maximum. আপনি যদি 20 বছর ধরে থাকেন then you get half. আপনি যদি 10 বছর থাকেন then you get 25%. So whatever the number of years you lived in Canada divided by 40, that's how much you get. And GIS এর ব্যাপারে সেম? GIS এর ব্যাপারটা হচ্ছে যে আপনাকে ফার্স্টে ওল্ড এজ সিকিউরিটি পেতে হবে, প্লাস ইউ হ্যাভ টু বি বিলো an income level every year. Oh, okay. Because every year. Yes. So every year আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে, because otherwise they don't know how much you made. এবং যেমন আপনার GIS পেমেন্টটা যদি জুলাইয়ে হয়, it's জুলাইয়েরটা will be based on আপনার লাস্ট ইয়ারের ট্যাক্স রিটার্ন। So 2023 তে আপনি কত ইনকাম করেছিলেন, that will decide how much you will get throughout the years. So the GIS is basically based on the previous year. Our other two are based on the overall, like overall. Okay, sounds good. Acha, arekta question chilo from one of our viewers. Yes. It's about so you talked about the clawback of OAS, and so the user wants to know any clawback clause for CPP that's similar to OAS, and he's self-employed, so CPP তে কোনো clawback নাই, কারণ it's your money, you paid into this plan, এবং you are just getting back based on how much you contributed. As a self-employed person, এটা আপনার অ্যাকাউন্টেন্ট বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আপনার ডিসকাশনে করার কথা, কারণ হচ্ছে অনেক সময় অনেকে সিপিপি তে, সো there is a argument, যারা সেলফ এমপ্লয়েড তারা আসলে দুই ভাবে টাকা উইথড্র করে। সেলফ এমপ্লয়েড যদি আপনার কর্পোরেশন থাকে, আর আপনি যদি সেলফ এমপ্লয়েড মানে হচ্ছে সোল প্রোপ্রাইটর হিসেবে ট্যাক্স ফাইল করেন, দেন ইউ হ্যাভ নো চয়েস, ইউ হ্যাভ টু পে বোথ এমপ্লয়ি এবং এমপ্লয়ার ট্যাক্স, এমপ্লয়ি এবং এমপ্লয়ার সিপিপি। বাট আপনি যদি কর্পোরেশন থেকে আপনার থাকে, কর্পোরেশন থেকে আপনার ইউজুয়ালি you are allowed to withdraw money two ways. Either you do it with salary or you do it with dividend. Dividend থেকে যদি আপনি withdraw করেন, then you are not paying into the CPP.
salary যদি নেন, then you have to contribute to the CPP. So it's a discussion you have to do with your financial advisor or your uh, অ্যাকাউন্টেন্ট, যে আপনি আসলে স্যালারি হিসেবে নিবেন নাকি ডিভিডেন্ড হিসেবে নিবেন আপনি যদি কর্পোরেশনের মধ্যে থাকি। So that's kind of the overall financial planning discussion that we have to do. But that's there is no clawback in CPP. Oh, okay. So I think it gets tricky when you're self-employed, I guess. That's the bottom line. Yes. Okay. Self-employed tricky because it's your money. So government wants to take their portion, right? So that's all I have today. If I have no question, then so next week we will try to do something in the RRSP এবং group RRSP side. এবং আপনাদের যদি কোনো question থাকে before, you can put in those question in the chat so that I have the slides and everything to answer that question. Okay. Thank you so much. That was a good session. অনেক কিছু শিখলাম। No problem. CPP, GIS, what's OAS? Yeah. Most যারা Canadian আছি, depending on their income level, if somebody is professional in Canada, most likely they will only qualify for CPP and old age security. They probably will have more money and they will not qualify for GIS. যদি কেউ low income হয়, there is a booklet which I can share that has all the tricks and tips to maximize those গভর্নমেন্ট বেনিফিটস। আরেকটা আমি জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে অন্টারিও এতগুলো যে আমি প্রোগ্রাম নিয়ে বললাম, দিজ আর অল ফেডারালি রেগুলেটেড, লাইক ফেডারাল প্রোগ্রাম। এছাড়াও প্রভিন্স থেকে কিছু বেনিফিট পাওয়া যায়, যেমন অন্টারিওতে আপনার গেইনস বেনিফিট আছে, গ্যারান্টিড অ্যানুয়াল ইনকাম সিস্টেম। So that is also for people who are extremely low income. So last time I checked, I might be wrong, but কেউ যদি ইনকাম 2 থেকে 3,000 এর নিচে হয়, then they can qualify for extra $1,000 from the provincial government. So each province has something like that. Okay, sounds good. Thanks a lot. Thank you. And thank you for attending. We'll see you next week. Next week, yeah. Hopefully. And we'll be covering RRSP, RESP. No, next week we will try to cover RRSP and group RRSP. Group RRSP, okay. আমাদের কমিউনিটিতে অনেকেরই মধ্যে মিসকনসেপশন আছে about RRSP, how it works. So we will try to break some of the myth. Okay, all right. Thanks a lot. See you next week. Bye. Thank you guys for attending. We will hope to see you next week. Bye.